এতক্ষণ গম্ভীর আর বিরক্তি নিয়ে রোহানের সাথে কথা বললেও এখন বিকের নাম শুনে পুরোই গলে গেল। এই একটা উইকেই আছে যেখানে সে পুরোপুরি আটকে যায়। এবার মুখে হাসি ফুটে উৎসুকভাবে রোহানকে বলল, সত্যি তুমি ভিকের ফ্যান? হুম, এতে মিথ্যা বলার কি আছে? আর তুমি আমাকে তুমি করে কেন বলছো? এতক্ষণ পরিচিত ছিলাম না, এখন তো পরিচিত হলাম। যদি তোমার সমস্যা থাকে তাহলে আর বলবো। বাপরে, আমরা দুজন ভিকের ফ্যান, এই জন্য পরিচিত হলাম। হুম, এছাড়া অবশ্য আর কোনো কারণ নেই। তবে আচ্ছা, তুমি রেহান আহমেদকে চেনো? না মানে কেন জানি তোমাকে। তুমি ভাইয়াকে কি করে চেনো? রেহান আহমেদ তোমার ভাই? হুম, আমি রোহান আহমেদ। কিন্তু তুমি এটা তো বললে না তুমি ভাইয়াকে কিভাবে চেনো। এক মিনিট, তুমি আবার ভাইয়ার গার্লফ্রেন্ড নাও তো? পরক্ষণে রোহান ইনা আর চোখের দিকে ঝুঁকে গিয়ে বিস্ময় ছুরি বলতে লাগলো, আল্লাহ, তোমার চোখগুলো তো ভাইয়ার গার্লফ্রেন্ডের চোখের মতো। তার মানে তুমি, হ্যাঁ, ভাইয়া এমন একটা পিচ্চি মেয়েকে কিভাবে তার গার্লফ্রেন্ড বানালো? তুমি তো দেখি আমার চেয়েও ছোট, তাও স্কুলও। এই যে এক মিনিট, এসব কি আবল তাবল বলছো? আমি কেন তার গার্লফ্রেন্ড হতে যাব? ছি, কার সাথে কি? আমি রেহান ভাইকে মন প্রাণ দিয়ে বড় ভাই মানি, সাথে দুলা ভাইও। হ্যাঁ মানে, তুমিও না আমার বড় বোন। ইনা চোখ ছোট ছোট করে বলল, হুম, তাহলে চলো। পাগল নাকি? কিসের চোখ? ও সরি ভাইয়া, আসলে বলছিলাম তার গার্লফ্রেন্ড আছে, সে কে তা জানার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভাইয়া শুধু একজোড়া চোখের ছবি দেখিয়েছিল, আর তোমার চোখের সাথে অনেকটা মিল আছে। আ অদ্ভুত ব্যাপার। যাই হোক, তোমাদের বাড়িতে আপুর সম্পর্কে কেউ জানে নাকি? নাও, শুধু আমি জানি। ও, তবে আমাদের বাড়িতে জানে। তো আপনি চাইলে আজ আমাদের বাড়িতে যেতে পারেন, যেহেতু আমরা এখন পরিচিত। না না, আজ থাক। এমনিতে ভাইয়া দেশে ফেরার পর তো তোমার আপু আর ভাইয়ার বিয়ে হলে তো তুমি আমার বেআইন হয়ে যাবে, মানে আমরা পার্মানেন্ট আত্মীয় হয়ে যাব। তখন না চাইতেও তোমাদের বাড়ি যাওয়া হবে। আপাতত আজ নাই যাই। ইনা আরো কিছু বলল না, সৌজন্যমূলক হাসি হেসে দুজনেই বিদায় নিল। রাত 11:30। শহরের ভিআইপি এরিয়ার রাস্তাঘাটে গাড়ি চলাচল খুবই কম, বিশেষত এই এরিয়ার এমপ্লয়িরা কাজ শেষে বাড়ি ফিরলে রাস্তাঘাট শুনশান হয়ে যায়। রাতের বেলায় এখানে প্রাইভেট কার ছাড়া অন্য কিছু পাওয়াটা অসম্ভব বিষয়ের মতো। তবে আজ আনার চিন্তা নেই। কিছুক্ষণ আগে ইমন তার গাড়ি নিয়ে অফিসের সামনে তাকে বাড়ি পৌঁছে দিতে চলে এসেছে। সাথে আনা ও ইমনের কাছ থেকে কনসার্টের বিষয়ে কিছু জানা ছিল, তাই সে বর্তমানে ইমনের গাড়ির পাশে দাঁড়িয়ে দুজনের কথাবার্তা বলছে। গাড়িটা পার্কিং এরিয়া থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তার পাশে দাঁড় করানো। আনা ইমনের সাথে কিছুক্ষণ তার প্রয়োজনীয় বিষয়ে কথা বলার পর হঠাৎ ইমন আনায়াকে রেহানের সাথে ভিডিও কলে কথা বলার জন্য বলে। আনাও খুশি মনে রাজি হয়ে যায়। তবে সেই জায়গায় তেমন আলো না থাকায় ইমন আনায়াকে গাড়িতে বসে ড্রিম লাইট জ্বালিয়ে কথা বলতে বলে। আনাও ইমনের কথা মতো তাই করে। আনায়া গাড়িতে বসে রেহানের সাথে ফোনে কথা বলছে। অন্যদিকে ইমন একটু দরকারে পাশের একটা শপে গিয়েছে। আনায়া রেহানকে দেখে অনেকটাই খুশি হলো। রেহান এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, সাথে তার কথা স্পষ্ট। মাথায় সাদা ব্যান্ডেজ এবং এখন হসপিটালেই রয়েছে। দুজনে কথাবার্তার মুহূর্তে হাস্যজ্জ্বলে পূর্ণতা পেল। মনে হচ্ছে দুজনই আবার প্রাণ ফিরে পেয়েছে। এক পর্যায়ে নানা হাসি ঠাট্টা শেষে রেহান হাতের ইশারায় কিস করল। আনা অপ্রস্তুত হলেও মূর্তি হেসে ফেল। প্রায় কিছুক্ষণ কথাবার্তা শেষে ইমন ফিরলে দুজনে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্টপ। মাঝ রাস্তায় এসে হঠাৎই পরিচিত এক তৃতীয় কণ্ঠস্বর শুনে ইমন বিস্মিত হয়ে গাড়ি ব্রেক করল। কণ্ঠস্বর খানা পেছন থেকে এলো বিদায় দুজনে ঘাড় ঘুরে পেছনে তাকালো। মুহূর্তে দুজনে আরেক দফায় বিস্মিত হলো। ভালো করে নিশ্চিত হতে অন্ধকার আছন্ন গাড়ির সব লাইট অন করতে দেখলো পায়ের উপর পা তুলে এক হাতে কালো রঙের জ্যাকেট নিয়ে বসে রয়েছে কেনেথ। চোখে কালো রঙের সানগ্লাসেস। তার দুজন কিছু বলার আগে কেনেথ গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এরপর ড্রাইভিং সিটের কাছে গিয়ে ইমনের দিকে তাকিয়ে বাড়ির থেকেই বলতে লাগলো, আমার কারে প্রবলেম হয়েছিল, তাই এই কারে বসেছিলাম। ঠিক এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস, অ্যান্ড সরি ফর
না জানিয়ে গাড়িতে বসার জন্য। সম্পূর্ণ কথাটুকু শেষ করে কাঁধে জ্যাকেট খানা ঝুলিয়ে এক হাত প্যান্টের পকেটে ঝুঁকে বড় বড় পা ফেলে কেরিত রাস্তার পাশের বড় এক অ্যাপার্টমেন্টের ভেতর ঝুঁকে পড়ল। তার মুখখানা শান্ত রইল, কালো চশমার নিচে থাকা চোখ জোড়ার দশা কি ছিল তা আর কারো নজরে পড়ল না। এদিকে আনায়া আর ইমন বিস্ফোরিত নয়নে একে অপরকে দেখতে লাগলো। দুজনের মাঝে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্ষণিকের মাঝেই হঠাৎ কি হয়ে গেল, কোনো কিছুরই হিসেব মেলাতে পারছে না। এদিকে ভিকের মুখে থ্যাঙ্কস আর সরি এই দুটো শব্দ শুনে রীতিমতো অবাক। কেনিতের মুখেও এইসব শব্দ মানায় না। আজ পর্যন্ত তারা দুজন ব্যতীত এই শব্দ দুটো আর কারো শোনার দুঃসাহসিক ভাগ্য হয়েছে কিনা তাতেও অঢেল সন্দেহ রয়েছে। তখনই বিস্মিত সুরে ইমন আনায়াকে আনার উদ্দেশ্যেই বলল। গাড়িতে ভিকে কখন এসে বসেছে বলনি তো? আনা বিস্মিত সুরে বলল। আমি নিজেও জানি না ভাইয়া। কিছুক্ষণ দুজনে চুপ থেকে ঠক গেল। এমনিতেই গলা কেন যেন শুকিয়ে গিয়েছে। গাড়িতে থাকা পানির বোতল থেকে দুজনেই পানি খেয়ে নিল। এরপর ইমন পাশে তাকিয়ে দেখলো তারা ক্যানিথের অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে রয়েছে। বিশাল বড় গেটের এক পাশে বড় করে লেখা ভিকে। মুহূর্তেই ইমন কিসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেলল। রাত 1টা বেজে গিয়েছে। নামি দামি নাইট ক্লাব থেকে মাতাল হয়ে বেরিয়েছে রুহি। পরনে ছোট্ট ওয়েস্টার্ন ড্রেস। এই মেয়েটাকে মাঝে মধ্যেই এইসব জায়গায় দেখা মেলে, সাথে নামি দামি ড্রাগস কিংবা মদ্যপান। তার কাছে দুধ ভাত। বাবা তার দেশের বড় এক বিজনেসম্যান, আলাদা করে তার জব করা দরকার ছিল, তবে বাড়িতে থেকে এসব কুকীর্তি করতে পারতো না দেখে সেজন্যই তার বাড়ি থেকে অনেকটা দূরে একটা ফ্ল্যাটে একাই থাকে রুহি। সাথে ভিকের স্টুডিওতে কাজ করার পাশাপাশি বাবার কাছ থেকেও মাসে প্রচুর টাকা নেয় সে। ভিকের সাথে কাজ করাটা তার যতটা না শখ ছিল তার চেয়ে বড় উদ্দেশ্য হলো তার বাজে অভ্যাসগুলো কন্টিনিউ করা। সভ্য শহরের লোকালয়ে এইসব নাইট ক্লাব থাকবে না বিধায় শহর থেকে প্রায় অনেকটা দূরে একটি বড় নাইট ক্লাবে নিজের বেশিরভাগ সময় কাটায় রুহি সাধারণত স্টুডিও থেকে প্রতি রাতে অনেকটা আগেই বাড়ি ফেরে ঠিক, কিন্তু রাত বাড়তে তার গন্তব্য হয় এই নাইট ক্লাব। আজ আর ভালো লাগছে না বিধায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে সে। ড্রিঙ্কস মনে হয় একটু বেশি করে ফেলেছে। তবে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকে বিস্তৃত হাসি হাসলো মেয়েটা। সম্পূর্ণ কালো গেটাপে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী লোকটির চোখে কালো সানগ্লাস, মুখে মাস্ক, গায়ে কালো ওয়েস্টার্ন জ্যাকেট, সাথে বড় বড় চুলগুলোতে ঢাকতে কালো রঙের ক্যাপ করা। তবে এমন ছদ্মবেশী লোকটিকে যে রুহির পূর্ব পরিচিত তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দুজনের রাস্তায় বেশিক্ষণ দেরি করলো না। লোকটি রুহিকে ইশারায় ড্রাইভিং সিটের পাশে বসতে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ল। তখনই রুহি লোকটির দিকে তাকে মাতলামো সুরে বলতে লাগলো, কার কি তুমি চালাবে? লোকটি রুহির দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, জানো ক্যানিত, আমার না বিশ্বাস হচ্ছে না যে এটা তুমিও কখনো আমাকে এভাবে ট্রিট করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। কি আর করার, আমাদের ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে। রুহি ক্যানিতের কথায় মুচকি হেসে নিজের সিটে হেলান দিয়ে ক্লান্তিতে চোখ বুজে থাকলো। অন্যদিকে কেনিত গাড়ি চালাতে চালাতে রুহির দিকে তাকে বাঁকা হাসলো, কিন্তু সে হাসি মাস্কের নিচেই থাকা না দৃশ্যমান হলো আর না হলেও তার সানগ্লাস দ্বারা আচ্ছাদিত চোখ জোড়া চিকচিক করতে থাকা পরবর্তী পৈশাচিক কর্মকাণ্ডের জলস। রুহি, ডু ইউ হিয়ার মি? মাথাটা বড্ড বেশি ঘুরছে, শরীরটা কেমন যেন প্রচন্ড দুর্বল লাগছে। চোখের পলক ঠিক মতো খুলতে পারছে না রুহি। হালকা চোখ খুলতে সব কিছু কেমন ঝাপসা, মাথাটা এখনো ছিমছিম করছে। রুহি বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, তবে তার নিষ্ক্রিয় মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে তার শরীর থেকে ধীরে ধীরে সব রক্ত নিয়ে নেওয়া হচ্ছে। হঠাৎ করে কণ্ঠস্বর শুনে রুহি ধীরে ধীরে চেষ্টা করলো চোখ দুটো খোলার। কিছুক্ষণ চেষ্টার পর সফলও হলো সে। ঝাপসা চোখে ধীরে ধীরে সব স্পষ্ট হতে লাগলো, তবে বুঝতে পারলো না সে ঠিক কোথায় আছে। বিশাল বড় এক এরিয়া, অথচ দেখতে কেমন অদ্ভুত, সঙ্গে কি না কি সব জিনিস যন্ত্র রেখে দেওয়া চারপাশে। এটা কেমন গাঢ় লাল আলোর ছড়াছড়ি। এরপর ওসব কি জিনিস তা বুঝে মাথা না ঘামিয়ে নিজের দিকে তাকালো। সে একটা বড়সড় চেয়ারে কিছুটা আছোয়া হয়ে বসে রয়েছে, আর তার হাত দুটো চেয়ারের হাতলের
উপর রাখা, কিন্তু সে চমকে উঠল নিজের বর্তমান পরিস্থিতি দেখে। ও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। তাড়াহুড়ো করে মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে লাগলো। সে কোথায় ছিল আর এখন সে কোথায় আছে, সঙ্গে তার সাথে এই মুহূর্তে কি করা হচ্ছে। রুহি নিজেকে নিজের দুর্বল শরীর নিয়েও ছোটাছুটির চেষ্টা করলো, অথচ তার মনে হচ্ছে সে একদমই অবশ হয়ে বসে রয়েছে। এরই মাঝে হঠাৎ সামনে থেকে আবারও কারো কণ্ঠ শোনা যায়, কারোর স্বর শোনায়। ও সামনের দিকে তাকিয়ে আবারও চমকে উঠল। তার সামনে চেয়ারে বসে দুপা ছড়িয়ে হাঁটুতে কুনুই ঠেকিয়ে দু হাতে দুটো চাপাতি নিয়ে এক আজব খেলায় মেতেছে কেনিত। বারবার চাপাতি দিয়ে বীভৎস রকমের আওয়াজ ধ্বনি সৃষ্টি করে চলেছে। রুহির নিজের বর্তমান অবস্থার সাথে চারপাশের পরিস্থিতি কোনো হিসেবই মেলাতে পারছে না। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। মুহূর্তেই মেয়েটার ঘাম ছুটতে লাগলো। যখন কেনিতের স্পষ্ট কণ্ঠস্বর কানে আসতে বুঝতে পারলো এসব সত্যি। এভাবেই নড়াচড়া করাটা ঠিক না, যা হচ্ছে সুন্দরভাবে হতে দাও। রুহি কখনো কেনিতের কাছ থেকে এমন নরম সুরে বলা কোনো কথা আজ পর্যন্ত শোনেনি। তার উপর কেনিত তাকে তুই করে না বলে তুমি সম্বোধন করছে। এছাড়া কেনিতের মুখে বাঁকা হাসিটা যেন পুরো সিচুয়েশনটাকে আরো লোমহর্ষকর করে তুলেছে। সঙ্গে যে রুহি কেনিতের সামান্য সংস্পর্শে আসার জন্য কত শত তপস্যা করতে রাজি থাকতো, সেই মেয়ে আজ কেনিতের খোলা বুক বলিষ্ঠ দেহ দেখেও সামান্য আকৃষ্ট হচ্ছে না, বরং তার মাঝে তীব্র ভয় আতঙ্কের অনুভূতি জাগ্রত হচ্ছে। কেনিতের পরনে শুধু একটা কালো ট্রাউজার, সাথে মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে রয়েছে। কিন্তু কেনিত তার সাথে এসব কেন করতে চাইছে? আর ওর হাতে ওসব অস্ত্র কেন? ওগুলো দিয়ে ও কি করবে? রুহির নেশালো মস্তিষ্কটা এখন ভয়ঙ্কর দুশ্চিন্তায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রুহি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি করছো ক্যানিত? আমি তো নাইট ক্লাবে ছিলাম, তাহলে এটা কোন জায়গা? আমার সাথে এসব কি করছো? তুমি কেন এসব করছো? রুহির কাঁদো কাঁদো কঞ্চ স্বরে বলা প্রশ্নগুলো শুনে কেনিত কপালটা মৃদু কুচকে মিথ্যে বিরক্তির সুর ধরে বলল, উফ, এত প্রশ্ন কেউ একসাথে করে নাকি? তবে জানতে চাইছো যেহেতু তাই বলছি। কথা শেষ করে সোজা হয়ে রুহির দিকে তাকে মুচকি মুচকি হাসলো। এরপর শিদারা সোজা করে বসে চাপাতি দুটোর উচ্চ পিঠ দিয়ে চুলে ব্যাক ব্রাশ করলো। তারপর পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বলতে লাগলো, এটা হলো আমার সাম্রাজ্য, আর তুমি হলে এখানকার নতুন অতিথি। আর তোমার সাথে যা হচ্ছে তা হলো তোমার প্রাপ্য, অ্যান্ড আমি তোমার প্রাপ্যই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কথা শেষ করে কেনিত শিরদাঁড়া সোজা করে বসে রুহির দিকে তাকে আবার মুচকি হাসলো। অন্যদিকে রুহির গলা শুকিয়ে কাট কাট হয়ে গিয়েছে। তার হাতে পায়ে কোনো শক্ত রশির বাঁধন না থাকলেও সে আজ সম্পূর্ণ নিঃশব্দ অচল দেহে পড়ে রয়েছে চেয়ারে। শত চাইলেও না এখন এখান থেকে ও নড়তে পারছে, আর না পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার মস্তিষ্ক ভাবতে পারছে, কারণ তার শরীরের সব শক্তি এখন ধীরে ধীরে কেনিত নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। মানুষের শরীরে রক্ত একটি অতি প্রয়োজনীয় উপাদান, সেখানে কেনিত ব্যাগের পর ব্যাগ রুহির শরীর থেকে রক্ত সরানোর ব্যবস্থা করছে। রুহি নিজের মস্তিষ্ক সক্রিয় করে নিজের অবস্থা দেখে এই কারণেই চমকে উঠেছিল, কারণ সে নিজের দিকে তাকিয়ে দেখলো তার দুই বাহুতে ভেইনে নিডল সুই পিঠানো এবং তার দুপাশে দুটো স্ট্যান্ড, যেখানে দুটো ব্লাড ব্যাগ ঝুলছে, অর্থাৎ ভেইন ফাংশন কিট, ব্লাড কালেকশন কিট, যাতে সুই এর সাথে একটি টিউব নল সংযোগ থাকে, যা দিয়ে দেহ থেকে রক্ত গিয়ে ব্লাড ব্যাগে সংরক্ষিত হয়। সাধারণ একটি মানুষের দেহ থেকে একেবারে শুধুমাত্র এক ব্যাগ, অর্থাৎ 450-500 মিলিমিটার রক্ত সংরক্ষণ করা যেতে পারে, যাকে নিরাপদ বলা যায়। কিন্তু কারো দেহ থেকে 550 কিংবা এর চেয়ে বেশি পরিমাণ, অর্থাৎ 2 থেকে 5 বা 3 লিটার রক্ত সরিয়ে নিলে মানুষ মারা যেতে পারে, কারণ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত রক্তই থাকে 5 থেকে 6 লিটার। আর রুহির ভয়ের কারণ হলো তার দেহ থেকে একসাথে দুটো ব্যাগ রক্ত দিয়ে পূর্ণ করা হচ্ছে, যার অনেকটাই এখন ভরে গিয়েছে। রুহির কান্নারত কণ্ঠে বলল, ক্যানিত, আমার সাথে এসব কেন করছো?
প্লিজ আমায় ছেড়ে দাও। তুমি হঠাৎ আমায় তুমি বলে ডাকছো কেন? তোমার হাব ভাব কাজকর্ম আমার ঠিক লাগছে না। কেনিতের যেন কথাটা শুনে হাসি পেল, তবে তার হাসি সেই শব্দহীন বাঁকা হাসিতে আবদ্ধ। সে ওভাবে হেলান দিয়ে থাকা অবস্থাতে বলল, একটা মানুষ চিরতরে পৃথিবী থেকে বিদায় নিবে আর তুমি বলছো আমি যেন তার সাথে তুই তুকারি করে খারাপ ব্যবহার করি? তার উপর আমার নতুন অতিথিটা একজন মেয়ে। ছি, কেনিত এতটাও খারাপ না। এতটুকুই কথা শেষ করেই কেনিত নিজের হাতে থাকা দুটো চাপাতির উদ্দেশ্যে বলল। কি ঠিক বলছি তো মাম্মা? কেনিতের কথাটা শুনে যেন ওই দুটো প্রাণহীন বস্তুর হাসি পেল, কিন্তু রুহি কেনিতের ভয়ার্ত চোখে দেখতে লাগলো। এরপর যতটা পারলো নিজেকে স্বাভাবিক করে বলল, ক্যানিত প্লিজ, আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এমন করছো, কিন্তু আমি এতটুকু জানি যে তোমার কারো প্রতি অনেক রাগ ক্ষোভ থাকলে তাকে তুমি মারধর করো। প্লিজ, যদি আমার কোনো ভুল থাকে তুমি আমায় মাফ করে দাও। আমি প্রমিস করছি আমি কখনো তোমার আশেপাশে আসবো না, তোমার সাথে কখনো, আচ্ছা এখন থেকে আর তুমি করেও বলবো না। প্লিজ স্যার, আমায় মাফ করে দিন প্লিজ। কেনিত রুহির কথা শুনে মৃদু ভ্রু কুচকে পড়ল। 1 সেকেন্ড। না আমি এখানে না কারো বস না কারো শুভাকাঙ্ক্ষী, তাহলে এত ফর্মালিটির কি আছে? আচ্ছা, আমি তোমাকে একটা গান শোনাই। তুমি তো আমার গান শুনতে পছন্দ করো, তাই না? তবে গানের মতো না, কিছুটা কবিতা আবৃত্তির মতো করে বলি, নিউ এক্সপিরিয়েন্স হবে, কি বলো? কারো আদেশ মানি না আমি চিরস্বাধীন, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক, কেবল আমিই সত্য, পুরো দুনিয়া বেঠিক। প্রলয়ে আমি করি ধ্বংস, আমি শত্রু ঘাইলে সদা হন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি জ্বলে ওঠা শিখা, নিভতে জানি না। তোমার দাসত্ব আমার রাজত্ব, ঢুকে ফুকে মরো, ওহি বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচারক, আমি হত্যা করি পাপী, না মানি স্বর্গমর্ত। কেনিত খুব ধীরে গানের লাইনগুলো মুচকি হেসে হেসে গাইল। বলতে গেলে গানের লাইনগুলো আবৃত্তি করলো, কিন্তু রুহি কান্নারত কণ্ঠে বলল, ক্যানিত প্লিজ আর এসব করো না। আমাকে এসব কি লাগিয়ে রেখেছো? আমার শরীর থেকে অলরেডি 2 ব্যাগ রক্ত বের করা হয়ে গিয়েছে, আমার আর কথা বলার শক্তিটাও আসছে না। আমি তো তেমন কারো দোষ করিনি, তাহলে এমন কেন করছো তুমি? রুহি কথাগুলো শুনে কেনিত কিছুক্ষণ কিছুই বলল না। এরপর হেলান দেওয়া অবস্থাতেই রুহি, 8 মাস আগে ছোঁয়া কিভাবে মারা গিয়েছিল? বলল। হঠাৎ ছোঁয়ার নাম শুনতেই আটকে উঠল রুহি। কেনিতের তো এই বিষয়ে কিছু জানার কথা ছিল না, আর কেনিত যদি জানতো তাহলে তো অনেকদিন আগেই এর স্টেটমেন্ট নিত, কিন্তু এতদিন পর হঠাৎ ছোঁয়ার কথা কিভাবে আসছে, এর মানে কি কেনিত সব জানে? এজন্যই কি তার সাথে এমনটা করেছে? রুহি কিছু বলার আগে কেনিত আবারও নির্বিকার ছুড়ে পড়ল। ছোঁয়ার কি দোষ ছিল রুহি? ওর কি কোনো দোষ ছিল? তবুও কেন ওকে মারতে হলো? রুহি এবার সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল। তার আর বুঝতে বাকি রইল না, কেনিত সবটাই জানে। এমনিতেই শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর এখন তো তার দম বন্ধ হয়ে আসছে। কেনিত এবার নিচে চোখ মুখ শক্ত করলো। এরপর শোয়া থেকে সোজা হয়ে বসে অনেকটা ক্ষিপ্ত স্বরে বলতে লাগলো, বলো, কি দোষ ছিল ওর? কেন ওকে ছাদ থেকে ফেলে দিয়েছিলি? জাস্ট ও আমার স্টুডিওতে নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করতো, আর আমার মুখে সামান্য হাসি দেখেই তোর হিংসা হলো। যা তা সব সন্দেহ করে শেষ করে দিলি ওকে। একটা কথা মনে রাখা উচিত ছিল, আমি কেনিত কোনো ফিল্মের হিরো আশিক না, যে নিজের এমপ্লয়ীদের সাথে 2 দিন ঠিকভাবে কথা বলল তার সাথে সোকল ফাকিং প্রেম ভালোবাসার খেলা খেলবো। আমি কেনিত কোনো গল্পের নায়ক নয়, বরং গল্পের মারাত্মক সাইকো ভিলেন। আর মাঝে মহত্বের ছিটে ফোটাও পাবি না, পাবি শুধু নিজের শিকারকে শেষ করার হিংস্রতা। তবে বুদ্ধি পরিশ্রম কোনোটাই তুই কম করিসনি। বুদ্ধি করে সিসিটিভির সব ফুটেজ নষ্ট করে দিয়েছিলি, কিন্তু ওসব কোনো কাজে লাগেনি। আমার পিএ বিষয়টিকে
পুলিশ কেস পর্যন্ত যেতে দেয়নি, কারণ আমার নামে লোক কাদা ছোড়াছড়ি করবে তাই। কিন্তু এর মানে এই ছিল না যে আসল দোষী পার পেয়ে যাবে। বিষয়টি অ্যাক্সিডেন্ট বলে ভাবা যেত, কিন্তু তুই সম্পূর্ণ প্ল্যান করে ছোঁয়াকে করেছিলি। আর আমি প্ল্যান করে তোকে নিজের শিকার বানাবো দেখে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। কি কি ঠিক করেছি না? ছোঁয়া আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং আরো বেশি কাঁপছে। এই পর্যায়ে কেনিত চাপাতি দুটো রেখে রুহির কাছে গেল। এরপর স্ট্যান্ডে পূর্ণ হওয়া ব্ল্যাক ব্যাগগুলো নিয়ে সেখানে আরো দুটো খালি ব্লাড ব্যাগ লাগাতে লাগাতে বলল, তোকে বেশি কষ্ট দিয়ে মারার কোনো ইচ্ছে নেই। শুধু যতটা রক্ত নিলে তুই মারা যাবি ঠিক ততটুকুই নেব। এখন হয়তো ভাবতে পারিস এই রক্ত দিয়ে আমি কি করব, রাইট? তুই মারা যাওয়ার পর তোকে খুব সুন্দর করে পিস পিস করে কাটবো, লাইক কষাই। মানুষ কাটার কষাই। কি কপাল আমার! আমার কুকুর দুটোকে ফ্রেশ মাংস খাওয়াতে আমাকে কষেও হতে হয়েছে। হা হা হা। যাই হোক, ওরা খুশি তো আমিও খুশি। ও, এরপর আর বেশি কিছু না। হাড় থেকে মাংস আলাদা করতে ওই যে বড় বড় কেমিক্যালের জার দেখছিস না, এগুলোতে তোর হাড় দিলে খুব দ্রুত মাংস গলে আলাদা হয়ে যাবে। এরপর সেই হাড়গুলোকে কি করব জানিস? হাড়গুলো গুঁড়ো করে আমার বাড়ির সুন্দর সুন্দর দেওয়ালগুলোতে লাগিয়ে আবার প্লাস্টার করে আবার কালার করে ফেলবো। এছাড়া সেন্ট পেইন্টিংয়ের নাম শুনেছিস তো? বালি দিয়ে যে পেইন্টিং করে, কিন্তু আমি হাড়ের গুঁড়ো দিয়ে করি। আমার বাড়িতে অনেকগুলো আছে। আপাতত ওসব পেইন্টিং তো এখানে নেই। আগামীতে বেঁচে থাকলে হয়তো দেখাতে পারতাম কিভাবে মানুষের হাত দিয়ে পেইন্টিং করতে হয়, আর ওগুলো দেখতে ঠিক কত সুন্দর হয়। আবার আমার বাড়ির বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। হাড়ের গুঁড়ো মাটির সাথে মিক্স করে দিলে গাছগুলো আরও বেশি তরতাজা হয়। ইউ নো হোয়াট, আই অ্যাম এ নেচার লাভার। আর এত কিছু করার পর নিজের শুদ্ধতার একটা ব্যাপার আছে না? এই জন্যই আমার শিকারের শেষ চিহ্নটাও চিরতরে শেষ করার পর নিজেকে শুদ্ধ করতে ব্লাড বাথ রক্ত দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করি। শুধু তাই নয়, তারপর আবার দুধ দিয়ে স্নান করি। দেন আমি আবারও হয়ে যাই সবার প্রিয় ড্যাশিং হ্যান্ডসাম পশার ভিকে। আমি শুধু নামেই ভ্যাম্পায়ার কেনিত নয়, আমি সত্যিই একজন মানবরূপী ভ্যাম্পায়ার, যার জীবনে শুধু রক্তের নেশা, রক্তের খেলা, শুধুই রক্ত। কেনিতের নির্বিকারে হাসতে হাসতে বলা কথা শুনে রুহি যেন মাথা ঘুরছে। এসব কি আদৌ সত্য? তার মানে কেনিত কোনো সাধারণ মানুষ নয়, বরং ও একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ, যার ছোটখাটো কাজকর্ম সবার কাছে একটা ট্রিপ হলেও আদতে ও যে কতটা ভয়ঙ্কর এটা সবার কল্পনার বাইরে। এরই মাঝে কেনিত ব্লাড ব্যাগগুলো নিয়ে নিজের ব্লাড স্টোরেজের ফ্রিজে গিয়ে রেখে দিয়ে এলো। এরপর আবারও রুহির সামনে এসে প্রশস্ত বুকে হাত গুছে গম্ভীর হয়ে দাঁড়িয়ে বলল, তুই নিজের অপকর্ম ছাড়াও আরও একটা ভুল করেছিস। তুই আমার পার্সোনাল ব্লাডকে আঘাত করতে চেয়েছিস, আমার পার্সোনাল প্রপার্টিকে আঘাত করতে চেয়েছিস। ধরে নে তারই মাসুল দিতে হচ্ছে তোকে। রুহি কেনিতের কথার কিছুই বুঝতে পারল না। মানুষ আবার কারো পার্সোনাল ব্লাডকে কিভাবে আঘাত করতে পারে? আর সেই বা এরকম কাজ কবে করতে চেয়েছিল? হঠাৎ তার মনে আগ্রহ জাগলো। খুব ছোট্ট করে বলল, মানে? কিন্তু কেনিত ওর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, প্রয়োজনের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি আজ, আর তুইও বেশি জেনে গিয়েছিস। আপাতত এতটুকুই থাক, ওপারে গিয়ে ভালো থাকিস। গুড বাই বেবস। রুহি আর কিছুই বলল না। শরীর থেকে অনেকটা রক্ত নিয়ে নেওয়া হয়েছে। কেনিত আবারও 2 ব্যাগ রক্ত পূর্ণ হলে সেগুলো নিয়ে ব্লাড ফ্রিজারে রেখে এসে আবারও 2টো নতুন ব্যাগ এসে রুহির রক্ত নিতে লাগলো। এখন রুহির রক্ত স্বল্পতায় হোমোরোচিক শক, রক্তচাপের অভাব দেখা দিচ্ছে, আর হয়তো বেশিক্ষণ বাঁচার সম্ভাবনা নেই। একটা সময় পর তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। সাধারণত রক্তচাপ কমতে থাকলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পেরে মানুষ অচেতন হয়ে যায়। রুহিরও এমনটাই হচ্ছে। ওর শরীরে সর্বোচ্চ চেষ্টা করছে তার করুণ অবস্থা মোকাবেলা করার, কিন্তু পর্যাপ্ত রক্ত আর অক্সিজেন না থাকার কারণে তার দেহের অঙ্গগুলো
বিকল হতে শুরু করেছে। রুহির দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট হতেই লাগলো। আর একটা সময় পর কেনিতের পৈশাচিক কর্মকাণ্ডের শিকার হয়ে তাকেও নিজের প্রাণটাই দিতে হলো। বড়সড় এক বুচার টেবিল মাংস কাটার জন্য বিশেষভাবে তৈরি টেবিলের ওপরে পড়ে রয়েছে রুহি প্রাণহীন দেহখানা। পাশে আরেকটি ছোট্ট টেবিলের উপর রাখা ক্লে স্কিনিং সিলেটেড বর্নিং চকলেট কার্ভ নাইফ সহ নানা রকম অস্ত্র ছুরি। এছাড়াও সব কিছুর ব্যবহারে অত্যন্ত পারদর্শী কেনেথ। কোনটার কি বৈশিষ্ট্য তাও কেনিতের পরিপূর্ণভাবে জানা। কেনিতের অর্ধাঙ্গ উন্মুক্ত শরীরের উপর শুধু একটা লেদার অ্যাপ্রন পরা, দু হাতে দুটো গ্লাভস পরা, আর এতেই শুরু করে দিয়েছে তার পৈশাচিক খেলা। একে একে রুহির দেহ থেকে যতটা পারল সুন্দরভাবে মাংস কেটে নিয়ে প্রায় অনেক খাটাখাটুর পর যখন তার এই কাজের প্রথম ধাপে সম্পূর্ণভাবে সমাপ্ত হলো, তখনই সে দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এবার কেনিত নিজের ড্রেস আপ অনেকটাই পরিবর্তন করলো। পরনে তার কেমিক্যাল রেসিস্ট্যান্ট অ্যাপ্রন, যা ক্ষতিকর কেমিক্যাল থেকে দেহকে রক্ষা করে। চোখে গগলস পরা, যা কেমিক্যালের স্ল্যাপ বা ধোঁয়া থেকে রক্ষা করে। এছাড়া রেসপিরেটরস পরিধান করে সুদক্ষ কেমিস্ট্রি রূপান্তরিত হলো। এরপর রুহির অবশিষ্ট মাংসযুক্ত হাড়গুলো নিয়ে চলে গেল তার পরবর্তী প্রক্রিয়া, কেমিক্যাল ডিসস্লোভিং, যার অর্থ হলো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মাংস গলি হাড় আলাদা করার প্রক্রিয়ার উদ্দেশ্য। এই প্রক্রিয়া একাধিক কেমিক্যাল ব্যবহার করে মাংসের প্রোটিন ও টিস্যুগুলোকে আলাদা করে, যার ফলে হাড় আলাদা হয়ে যায়। এক্ষেত্রে কেনিতের পার্সোনাল হাজমাট স্টোরেজ, যেখানে নানান বিপজ্জনক ক্ষতিকর কেমিক্যাল নিয়ে কাজ করা হয়, সেখানে নানান কেমিক্যালের মাঝে প্রয়োজন অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, কারণ উভয়ই অত্যন্ত বিপজ্জনক ও প্রচণ্ড শক্তিশালী, যা দ্রুত প্রোটিনের সাথে প্রক্রিয়া করে এবং টিস্যুগুলোকে দ্রবীভূত করতে পারে, অর্থাৎ মাংস গলাতে সাহায্য করে। তবে সোডিয়ামের হাইড্রোক্সাইডের ব্যবহারে মাংস গলানোর প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর বেশি হয়ে থাকে। তাছাড়া তার এই ল্যাবে এসব কর্মকাণ্ডের জন্য নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, প্যারা ফর্মালডিহাইড ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করে থাকে। কেনিত মূলত মাংসযুক্ত হাড়গুলো নিয়ে দীর্ঘ সময় প্রক্রিয়া এবং কেমিক্যালে ডুবিয়ে হাড়গুলো বের করে এরপর এসব হাড় গুঁড়ো কিংবা প্রক্রিয়াধীন করতে নেক্রোপ্রসি, মর্টার অ্যান্ড পেস্টল, বোন গ্রাইন্ডার মেশিন সহ আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকে। এরপর সেসব হাড়ের গুঁড়োগুলো দিয়ে দেয়ালে, ক্যানভাসে সহ আরও বিভিন্ন জায়গায় কেনিত পেন্টিং কিংবা প্লাস্টার করে রং দিয়ে থাকে, যাতে তার কুকর্মের কোনো সুনির্দিষ্ট চিহ্নই আর অবশিষ্ট না থাকে। এক্ষেত্রে কেনিতের একটি প্রিয় পেন্টিং পদ্ধতি হলো ফ্রেস্কো। তবে ফ্রেস্কো সাধারণত প্রাচীন কৌশল, যেখানে সিমেন্ট বা প্লাস্টারের সঙ্গে দেয়ালের পৃষ্ঠে তাজা রং ব্যবহার করা হয়। কেনিত কিন্তু সিমেন্টের সঙ্গে হাড়ের গুঁড়ো ব্যবহার করে থাকে তার এই বাড়ির বিশেষ অংশে। একই সাথে স্লটার হাউস বা অ্যাবটরির ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক সোজা বাংলায় যাকে পৈশাচিক কর্মকাণ্ডের কার্যালয় বলা চলে, যেখানে কেনিতের পৈশাচিক কর্মকাণ্ডের জন্য সকল গুরুত্বপূর্ণ সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। মোটামুটি সব কাজ শেষ করে রুহির দেহ হাতে নেওয়া ব্লাডগুলো আরো অনেকগুলো ব্লাড ব্যাগ এনে নিজে স্পেশাল বাথটবটা পূর্ণ করলো। যেহেতু একটি বাথটব পূর্ণ হতে ক্ষেত্র বিশেষ 150 থেকে 300 লিটার পানি লাগতে পারে, তাই শুধু একজনের ব্লাড দিয়ে তো কখনোই একটা ব্লাড বা বাথটব পূর্ণ হবে না। সেজন্য কেনিত ব্লাড স্টোরেজ করে আগের থেকেই অনেকগুলো করে ব্লাড সংগ্রহ করা থাকে। তবে সেসব কেনিত রুহির মতো করে নিজে সংগ্রহ করে না, বরং তার ক্ষমতার জোরে বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করে নিয়ে আসে। এক্ষেত্রে কেনিত প্রতিদিন কিংবা নিয়মিত কখনো রক্ত দিয়ে গোসল করে না, বরং যখনই এসব পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তখনই তাকে এভাবে রক্ত দিয়ে গোসল করতে দেখা যায়। কিন্তু
তার এই উদ্ভট ইচ্ছে পূরণ তাকে যে কত শত মানুষের রক্ত নিজের গা ভাসাতে হয় তা সুনির্দিষ্ট কোনো হিসেবই নেই। এমনিতেই কেনিত সত্যিকারের রক্ত পিপাসু ভ্যাম্পায়ার না হলেও সে একজন সুদক্ষ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সাইকোপ্যাথ, আর এজন্যই এইসব কাজ সে মানসিক শান্তির জন্যই করে থাকে। তবে একজন মানুষের হঠাৎ এতটা সাইকোপ্যাথে পরিণত হওয়ার কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং এর পিছনে রয়েছে এক অন্ধকার কালো অধ্যায় যার সচক্ষে সাক্ষী হতে হয়েছিল কেনিতকে।